প্রেডনিসোলন, হাইড্রোকর্টিসন। এর মধ্যে হাইড্রোকর্টিসন আমরা ইউজুয়ালি ইনজেক্টেবল দেই অথবা টপিক্যাল। ওরাল কম ওরাল কর্টিসল পাওয়া যায়, ওরাল বলার দরকার নেই। হাইড্রোকর্টিসনটা ইনজেক্টেবল। আমি ওরালটাই করি, আমাদের দেশে ওরাল নাই। ইনজেক্টেবল, টপিক্যাল। কর্টিসন, প্রেডনিসোলন এগুলো আমরা ওরাল ইউজ করি। মিথাইল প্রেডনিসোলন ওরাল বা ইনজেক্টেবল দুইটা ইউজ করা যায়। তারপর আসো তোমার ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কোনগুলা 12 থেকে 36 ঘন্টা কাজ করে, ট্রায়ামসিনোলন। হ্যাঁ, এটা একটু মনে রাখবা, ট্রায়ামসিনোলন। আর লং অ্যাক্টিং হচ্ছে বিটামেথাসন, ডেক্সামেথাসন। এগুলো হচ্ছে লং অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েড। আর মিনারেলোকর্টিকয়েডের নাম জানতে হবে যে ফ্লুড্রোকর্টিসন, ডিঅক্সিকর্টিকোস্টেরন। এগুলো হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। অ্যাকর্ডিং টু পোটেন্সি, সবচেয়ে হাই পোটেন্সি এবং 30 টাইমস মোর পোটেন্ট দেন হাইড্রোকর্টিসন। হাইড্রোকর্টিসনকে স্ট্যান্ডার্ড পোটেন্সি ধরা হয়, এটার পোটেন্সি হচ্ছে 1। এটার সাথে কম্পেয়ার করে অন্যগুলোর পোটেন্সি নির্ধারণ করা হয়। এখন তোমার হাই পোটেন্ট হচ্ছে 30 টাইমস মোর পোটেন্ট যেগুলা, সেটা হচ্ছে লং অ্যাক্টিং ডেক্সামেথাসন, বিটামেথাসন। তারপর আসো মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি আছে কি কি, এগুলো একটু জানতে হবে। যে মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি মানে সল্ট এবং ওয়াটার রিটেনশন করে। তার মানে স্টেরয়েড গুলা দিলে তোমার ব্লাড প্রেশার বাড়তে পারে, ওদিকে তোমার স্টেরয়েড গুলা দিলে তোমার ইডিমা মানে ফুলে যাওয়া, যেটা শরীর টরীর ফুলে যায় যা বলে, ওইটা বেশি হতে পারে, ওয়েট গেইন বেশি হতে পারে। মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি আছে অ্যালডোস্টেরন, ডিঅক্সিকর্টিকোস্টেরন, ফ্লুড্রোকর্টিসন। এগুলো হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। আর মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি আছে যেসব গ্লুকোকর্টিকয়েড, সেগুলো কোনগুলা? হাইড্রোকর্টিসন, কর্টিসন, প্রেডনিসোলন। এগুলা খেলে হচ্ছে, এগুলা নিলে মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি থাকে বেশি, সো এগুলাতে আরো বেশি ওবেসিটি করে বা তোমার ওয়েট গেইন করে, এবং প্রেসার বেশি, যাদের প্রেসার বেশি ওদের ক্ষেত্রে দিব না, হ্যাঁ, এগুলার ক্ষেত্রে। আর মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি নাই হচ্ছে ট্রায়ামসিনোলন, বিটামেথাসন এবং ডেক্সামেথাসন। স্টেরয়েডের নিউক্লিয়াসটার নাম, এটা তোমরা অলরেডি ফার্স্ট ইয়ারেই পড়ছো, সাইক্লোপেন্টেন পারহাইড্রোক্সিফিনান 3 নিউক্লিয়াস। এবং সিনথেসিস ধরবে না, মেকানিজমটা লাগবে। মেকানিজম হচ্ছে জেনোমিক এবং নন জেনোমিক দুইটা মেকানিজম। জেনোমিক মেকানিজম হচ্ছে জিন রিলেটেড, সো যেটা আমরা জেনারেল ফর্মাতে পড়ছি যে ইন্ট্রাসেলুলার রিসেপ্টর বা ডিএনএ কাপল রিসেপ্টরের সাথে বাইন্ড করে গ্লুকোকর্টিকয়েড, বাইন্ড করে যে মেকানিজমটা শো করে সেটা হচ্ছে জেনোমিক মেকানিজম। আর নন জেনোমিক মেকানিজম হচ্ছে হাইপোথ্যালামো পিটুইটারি এক্সিসের সাথে যে নেগেটিভ ফিডব্যাক, যেটা একটা ফিডব্যাক ফিজিওলজিক্যাল একটা যে সাইকেল আছে, এটা হচ্ছে তোমার নন জেনোমিক মেকানিজম, যে এটা অ্যাড্রেনাল সাপ্রেশন করে, এটা হচ্ছে নন জেনোমিক মেকানিজম। জেনোমিক মেকানিজম হচ্ছে ডিএনএ কাপল রিসেপ্টরের সাথে বাইন্ড করে, যেমন জেনারেল ফর্মাতে পড়ছো যে 4টা ক্লাসিক্যাল রিসেপ্টর আছে কি কি? আয়ন চ্যানেল, কেউ একজন বলো 4টা ক্লাসিক্যাল রিসেপ্টর কি কি আছে? দাঁড়াও আমি ধরি। ধ্রুব বিশ্বাস আছো? ধ্রুব বিশ্বাস অন করে দিয়ে ঘুমায়? হ্যাঁ, এসো নাই। দীপান্বিতা দে আসো? ইয়েস ম্যাম। হ্যাঁ, দীপান্বিতা বলো ক্লাসিক্যাল রিসেপ্টর গুলা কি কি ছিল? ম্যাম কিছু আয়ন চ্যানেল রিসেপ্টর ছিল, যেমন আয়ন চ্যানেল রিসেপ্টর, তারপর জি প্রোটিন রিসেপ্টর, টাইরোসিন কাইনেজ আর ডিএনএ কাপল রিসেপ্টর। ভেরি গুড। ডিএনএ কাপল রিসেপ্টর এক্সাম্পল ছিল স্টেরয়েড। তাহলে স্টেরয়েড যেটা গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর বাইন্ড করে ডিএনএ কাপল রিসেপ্টরের সাথে। ধ্রুব বিশ্বাসের অ্যাটেন্ডেন্সের নাম কাটা যাবে। তোমাদের এখন অ্যাটেন্ডেন্স চেক করার সময় হয় না আসলে, তো বলে দিও। আচ্ছা, ডিএনএ কাপল রিসেপ্টর ইন অ্যাবসেন্স অফ স্টেরয়েড রিসেপ্টর, এটা ইউজুয়ালি এই রিসেপ্টরটা কার সাথে বাইন্ড করা অবস্থা থাকে? হিট শক প্রোটিন 90, এটা জিজ্ঞাসা করবে। এটা কার সাথে বাইন্ড করা থাকে? নরমালি ফিজিওলজিক্যালি এটা বাইন্ড করা থাকে হিট শক প্রোটিন 90-র সাথে। যখন স্টেরয়েড বাইন্ড করে এটার সাথে, তখন হিট শক প্রোটিন 90টা ডিসোসিয়েট হয়ে যায়,
একটা কনফরমেশনাল চেঞ্জ হয় এবং হিট শক প্রোটিন যেটা সরে যায় ওই রিসেপ্টর থেকে, ডিসোসিয়েট হয়ে যায়। তারপরে কি হয় যে এই গ্লুকোকর্টিকয়েড এবং তার রিসেপ্টর এই দুটো মিলে একটা কমপ্লেক্স তৈরি হয় এবং এটা নিউক্লিয়াসে যায়। নিউক্লিয়াসে গিয়ে এটা কি করে, ডিএনএ এর সাথে ইন্টারঅ্যাক্ট করে এবং ইট বাইন্ডস উইথ দ্য জিআরই, গ্লুকোকর্টিকয়েড রিসেপ্টর এলিমেন্ট। এই জিআরই টার্মটা লিখছো কিনা এটা পরীক্ষার সময় দেখবে, ঠিক আছে? এবং নিউক্লিয়াসে নিছো কিনা রিসেপ্টর কমপ্লেক্সটাকে, হ্যাঁ নিউক্লিয়াসে গেছে কতটা লিখছো কিনা এটা পরীক্ষার সময় দেখি, জিআরই সাথে বাইন্ড করছে লিখছো কিনা দেখি। তারপরে এটা it regulate the transcription by RNA polymerase and associated transcription factor mRNA edited, তারপরে তোমরা দাও mRNA চিহ্ন দিয়ে দাও, exported to the cytoplasm, আবার সাইটোপ্লাজমে চলে গেছে এবং মেইন সিনথেসিস হয়, প্রোটিন সিনথেসিস হয় সাইটোপ্লাজমে, ঠিক আছে? ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রসেস গুলো হয় হচ্ছে গিয়ে নিউক্লিয়াসে এবং আবার মেইন প্রোটিন সিনথেসিস হবে mRNA হওয়ার পরে এটা সাইটোপ্লাজমে যাবে ফর দ্য প্রোডাকশন অফ দ্য প্রোটিন। তাহলে নিউক্লিয়াসে কখন গেল আর সাইটোপ্লাজমে কখন আসলো কথাটা থাকতে হবে রিটেনের পরীক্ষায়, এবং জিআরই কথাটা থাকতে হবে, mRNA কথাটা থাকতে হবে, এগুলো একটু দেখি আমরা। তারপরে যারা একটু ভালো লিখো অনেক সময় ওই তিনটা ডোমেইন আছে, তিনটা ডোমেইনের কথা উল্লেখ করছো কিনা, আর একটু ভালো যারা লিখে তাদের ফুল নাম্বার পাওয়া যায়। আচ্ছা, তারপর হচ্ছে জিআরইর সাথে বাইন্ড করার পরে একটা কমপ্লেক্স তৈরি হবে এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টর AP1 এবং নিউক্লিয়ার ফ্যাক্টর অ্যাক্টিভেটর প্রোটিন এবং নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা বি, হ্যাঁ এগুলোর সাথে তারা কমপ্লেক্স ফর্ম করবে এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলার ফাংশন গুলাকে তারা ইনফ্লুয়েন্স করবে। আলটিমেটলি কি হবে, অ্যান্টি গ্রোথ, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট এবং প্রোটিন ফর্মেশন তো অলরেডি হয়ে গেছে আগেই, এখানে প্রোটিন ফর্মেশনটা হয়ে গেছে আর এখানে হচ্ছে আরো বাইন্ড করে তাদের অন্যান্য অ্যাক্টিভিটি গুলা যেমন অ্যান্টি গ্রোথ, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট পাওয়া যাবে। জিআরই যখন কমপ্লেক্স তৈরি করবে AP1 এবং নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা বির সাথে, তখন তাদের অন্যান্য ইফেক্ট গুলা পাওয়া যায়। আচ্ছা, আর অ্যাড্রেনাল সাপ্রেশন ইফেক্ট পাওয়ার জন্য যেটা করে হাইপোথ্যালামো পিটুইটারি এক্সিস, ওইখানে ফাংশন হচ্ছে নন জেনারিক, এবং ওই কারণে ধরা হয় যে ওইটা হচ্ছে ওইখানে যে হাইপোথ্যালামাসে যে তোমার সিগন্যাল পাঠাচ্ছে ওইটা তো আলটিমেটলি সিগন্যালিং মেকানিজমটা, এটাও কোন রিসেপ্টর, এটা ধরা হয় যে আয়ন চ্যানেল, মেবি ইটস আয়ন চ্যানেল কাপল রিসেপ্টর, কারণ অ্যাড্রেনাল সাপ্রেশনটা খুব দ্রুত হয়, ঠিক আছে? এটা আয়ন চ্যানেল কাপল ধরা হয়ে থাকে। আচ্ছা, ডিএনএ কাপল রিসেপ্টরে হচ্ছে গিয়ে তিনটা ডোমেইন থাকে, এই ডোমেইন গুলোর নাম জিজ্ঞাসা করে, লাইগেন্ড বাইন্ডিং ডোমেইন, ডিএনএ বাইন্ডিং ডোমেইন এবং ট্রান্সক্রিপশন অ্যাক্টিভেটিং ডোমেইন। যখন রিসেপ্টর বাইন্ড করে তখন কি হবে, ডিএনএ বাইন্ডিং ডোমেইন এবং ট্রান্সক্রিপশন অ্যাক্টিভেটিং ডোমেইন হচ্ছে ফোল্ড হবে এবং এই ফোল্ডিংটাই হচ্ছে তার অ্যাক্টিভ ফরমেশন, মানে তারা অ্যাক্টিভ হলো এবং এই অ্যাক্টিভেটেড রিসেপ্টরটাই কি করবে, ট্রান্সক্রিপশন করবে টার্গেট জিনকে। আচ্ছা, জেনোমিক অ্যাকশনটা হচ্ছে স্লো, কারণ এটা জিন ট্রান্সক্রিপশন প্রসেস হয়। কেন স্লো এটা জিজ্ঞাসা করবে। জেনোমিক অ্যাকশনটা স্লো, লং ডিউরেশন এবং স্লো অফসেট, স্লো অনসেট, স্লো অফসেট, লং ডিউরেশন। ধীরে ধীরে শুরু হয়, ধীরে ধীরে শেষ হয়, অনেকক্ষণ পর্যন্ত থাকে। তাহলে এটা কেন স্লো এটা জিজ্ঞাসা করবে, বিকজ অফ ট্রান্সক্রিপশন, জেনেটিক লেভেলে ট্রান্সক্রিপশন প্রসেস। সো এইটাতে একটু সময় বেশি লাগে, ধীরে ধীরে হয় এবং স্লোলি অফসেট হয়। আর যেটা নন জেনোমিক ওভার দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি, সেখানে হচ্ছে র্যাপিড অনসেট, র্যাপিড অফসেট এবং শর্ট ডিউরেশন। এবং ধারণা করা হয়, এটা অবশ্য যদিও ধারণা করা হয়, এটা একদম কনফার্ম কথা না, ধারণা করা হয় যে এটা দিয়ে হচ্ছে আয়ন চ্যানেল রিসেপ্টর। এবং এটা আমরা কোথায় এটার ইউজ দেখতে পাই, ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট ফর ডায়াগনোসিস অফ কুশিং সিনড্রোম, এটার ইউজ এখানে দেখতে পাই আমরা। তারপর আসো ফার্মাকোকাইনেটিক খুব বেশি ধরনের তোমরা জানো অলরেডি, ফার্মাকোকাইনেটিক এগুলা তোমরা ফিজিওলজি পড়ছো তাই না, এগুলো একটু দেখে নিও। এই কখন কোন ডোজ দিতে হবে, সার্কাডিয়ান রিদম মেনটেন করে আমরা গ্লুকোকর্টিকয়েডের ডোজ দিই। যেমন মর্নিং এ আমরা একটু বেশি ডোজ দিব 2/3 আর ইভিনিং এ দিব 1/3, এরকম করে ডোজটা দেই। কারণ যদি হাই ডোজ দেওয়া হয় রাতে মে লিড টু থ্রম্বোএম্বোলিজম। এগুলা কেন কারণ এগুলা তো ইম্পর্টেন্ট না, প্লাজমা প্রোটিন বাইন্ডিংটা ইম্পর্টেন্ট।
যে কর্টিসল কার সাথে বাইন্ড করে তোমরা জানো, গ্লুকোকর্টিকয়েড বাইন্ডিং গ্লোবিউলিন সিবিজি সাথে বাইন্ড করে, কর্টিসল। আর ডেক্সামেথাসোন বাইন্ড করে অ্যালবুমিনের সাথে। অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট, দিস ইজ রিটেনের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। রিটেন পরীক্ষা অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট অফ স্টেরয়েডটা ইলাবোরেট করো আসে বা ইলাস্ট্রেট করো, তাহলে এটা কি করবে? অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট কিভাবে দেয়? রিক্রুটমেন্ট অফ ডাব্লিউবিসি এবং মনোসাইট। ইনফ্লামেটরি এতে ডাব্লিউবিসি এবং মনোসাইটের ম্যাম শোনা যাচ্ছে না। ম্যাম শোনা যাচ্ছে না। ম্যাম নাই তো। এখন একটি ছিল মনে হয় কনফারেন্স রুম। ম্যাম বের হয়ে কনফারেন্স থেকে ক্লাস নিচ্ছে, অন্য রুমে প্রফ হচ্ছে, এজন্য ম্যাম বের হয়ে গেছে, নেটওয়ার্ক ডিস্টার্ব।
এই সবাই থাক, ম্যাম আসতেছেন। ম্যাম আবার ঢুকছিলেন নাকি, শোনা যাচ্ছিল না, তো আবার এখন ট্রাই করতেছেন। হ্যালো, হ্যালো। জি ম্যাম, হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে? জি ম্যাম। কি হয় মাঝখানে মাঝখানে আল্লাহই জানে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে ফসফোলিপিড থেকে অ্যারাকিডনিক অ্যাসিড ফসফোলাইপেজ A2 এনজাইম ইনহিবিটেড বাই স্টেরয়েড এন্ড অ্যারাকিডনিক অ্যাসিড থেকে দুইটা পাথওয়ে লাইপোঅক্সিজেনেস এন্ড সাইক্লোঅক্সিজেনেস। সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে কে ইনহিবিট করে কে? NSAIDs, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। এবং লাইপোঅক্সিজেনেস এনজাইম, হ্যাঁ, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টটা তো ম্যাম আমরা শুনতে পারি নাই। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট হচ্ছে রিটেনের জন্য, তোমরা পড়ে নিবা। রিটেনে তোমাদের ইনফ্লামেশন চ্যাপ্টারটা পড়ানো হয়েছে, তো সেখানে ইনফ্লামেশন চ্যাপ্টারে তোমরা পড়ছো যে ইনফ্লামেটরি এরিয়াতে ফার্স্টে যায় কি? ডাব্লিউবিসি যায়। ডাব্লিউসি যাওয়ার সময় ফার্স্টে এন্ডোথেলিয়াল সেলে অ্যাডহেশন হয়। তাহলে ইনফ্লামেটরি সেল ফার্স্টে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট হচ্ছে অ্যাডহেশনটাকে প্রিভেন্ট করে, হোয়াইট সেল অ্যাডহেশন হতে দেয় না বাই ডিক্রিজিং অ্যাডহেশন মলিকিউল। তারপর হচ্ছে রিক্রুটমেন্ট হতে দেয় না এই এফেক্টেড এরিয়াতে, রিক্রুটমেন্ট অফ ডাব্লিউবিসি অ্যান্ড মনোসাইট ইনটু দ্য এফেক্টেড এরিয়া। তারপর হচ্ছে টিস্যু ম্যাক্রোফেজ এবং অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এগুলাকে ইনহিবিট করে। তারপরে হচ্ছে তোমার সাইক্লোঅক্সিজেনেসকে ইনহিবিট করে, ফলে ইনফ্ল্যামেটরি রেসপন্স যেগুলো হয় এগুলো হয় না, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিয়েন্ট, প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর এগুলা রিলিজ হয় না, ফলে ইনফ্ল্যামেটরি রেসপন্সটা হয় না। এছাড়াও কি করে, স্টেরয়েডটা ভেজো কনস্ট্রিকশন করে, ফলে ক্যাপিলারি পারমেবিলিটি কমে। কমলে কি হবে, হিস্টামিন যেটা রিলিজ হচ্ছে সেটাও তোমার ক্যাপিলারি ব্যারিয়ার ক্রস করতে পারে না। ঠিক আছে, তাহলে অ্যান্টিবডি প্রোডাকশন কমে, তারপরে ইন্টারলিউকিন 1 কমে, TNF কমে। আলটিমেটলি সবগুলা তোমার গুছায় সুন্দর করে আরো সুন্দর করে লিখতে পারো অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট। এটা রিটেনে আসে, ভাইবাতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট জিজ্ঞাসা করে না, কি কি ইফেক্ট আছে এগুলো জিজ্ঞাসা করে। কি কি ইফেক্ট আছে? মেটাবলিক ইফেক্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট, ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট, পারমিসিভ ইফেক্ট, কি কি ইফেক্ট আছে, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, সেগুলো একটু জিজ্ঞাসা করে ভাইবাতে। রিটেনে তোমাকে ইলাবোরেট করে দিবে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট, তারপরে কিভাবে তোমার ব্রঙ্কিয়াল অ্যাজমাতে স্টেরয়েড হেল্প করে। হ্যাঁ, এটা রিটেনের জন্য।
পারমিসিভ ইফেক্ট এটা তো খুবই ইম্পর্টেন্ট। পারমিসিভ ইফেক্ট হচ্ছে ইট পারমিট ক্যাটেকোলামাইন টু produce its action অথবা small amount of the steroid must present in the metabolic reaction do not produce the reaction themselves সে কি করে পারমিট করে। পারমিসিভ ইফেক্ট কি করে, যেমন ইট পারমিট গ্লুকাগন এবং ক্যাটেকোলামাইন টু এক্সার্ট দেয়ার ক্যালোরিজেনিক ইফেক্ট। ইট পারমিট ক্যাটেকোলামাইন টু প্রডিউস প্রেশার ইফেক্ট এবং ব্রঙ্কোডাইলেটেশন। ইট পারমিট ক্যাটেকোলামাইন টু প্রডিউস এ লাইপোলাইটিক ইফেক্ট। দেখলা এই ইফেক্ট গুলা পাওয়া যাচ্ছে কিভাবে, ক্যালোরোজেনিক ইফেক্ট, তারপর লাইপোলাইটিক ইফেক্ট, তারপরে তোমার ব্রঙ্কোডাইলেটিং ইফেক্ট, প্রেসার রেসপন্স মানে ভেজোকনস্ট্রিক্টিং রেসপন্স। এগুলা পাওয়া যায় কিভাবে, ক্যাটেকোলামাইনের মাধ্যমে। গ্লুকোকর্টিকয়েড ক্যাটেকোলামাইনকে পারমিট করে, যে পারমিশন দিলাম তুমি এই কাজগুলা করো। তাহলে গ্লুকোকর্টিকয়েড কাকে কাকে পারমিশন দেয়, ক্যাটেকোলামাইন এবং গ্লুকাগনকে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে পারমিসিভ ইফেক্ট। পারমিসিভ ইফেক্ট কে আমরা ফার্মাকোলজিক্যালি কিভাবে ইউটিলাইজড করি, এটা ভাইবাতে জিজ্ঞাসা করে। সালমেটেরলের সাথে ফ্লুটিকাসন ব্রঙ্কিয়াল অ্যাজমাতে দেওয়া হয়, ফরমেটেরলের সাথে বুডেসোনাইড। এই দুইটা, সালমেটেরলের সাথে ফ্লুটিকাসন এবং ফরমেটেরলের সাথে বুডেসোনাইড কেন দেওয়া হয় ফার্মাকোলজিক্যালি? এই দুইটা কম্বিনেশন। সালমেটেরল হচ্ছে পোটেন্সিটাকে বাড়ানোর জন্য, সালমেটেরলের পোটেন্সি বাড়ানোর জন্য এবং এটা কি হবে, সিনার্জিস্টিক ইফেক্ট পাওয়ার জন্য। সালমেটেরল হচ্ছে লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটিং ড্রাগ, বিটা 2 রিসেপ্টর অ্যাগনিস্ট, লং অ্যাক্টিং। আর ফ্লুটিকাসন হচ্ছে স্টেরয়েড। তাহলে ফ্লুটিকাসনের কি আছে, পারমিসিভ ইফেক্ট আছে। ইট পারমিট ক্যাটেকোলামাইন টু ডাইলেট ব্রঙ্কাস। ক্যাটেকোলামাইন মানে কাকে, অ্যাড্রেনালিনকে। কোন ক্যাটেকোলামাইন? নর অ্যাড্রেনালিন, কারণ নর অ্যাড্রেনালিন ব্রঙ্কাসকে ডাইলেট করতে পারে না, অ্যাড্রেনালিন পারে। তাহলে ফ্লুটিকাসন বা বুডেসোনাইড যদি দাও, সেটা কি করে, পারমিট অ্যাড্রেনালিন টু ডাইলেট ব্রঙ্কাস, ফলে ব্রঙ্কো ডাইলেটেশন হবে বাই দ্য অ্যাড্রেনালিন। ওদিকে সালমেটেরল বা ফরমেটেরল নিজেই কি করে, ব্রঙ্কো ডাইলেটিং করে। তাহলে টোটাল মিলে সিনার্জিস্টিক ব্রঙ্কো ডাইলেটেশন হবে। এখানে কিন্তু ইনডিরেক্টলি অ্যাক্টিং কাজ করে সালমেটেরলটা, সরি ফ্লুটিকাসনটা ইনডিরেক্টলি ব্রঙ্কো ডাইলেটিং হিসেবে কাজ করে। এছাড়াও তোমার ফ্লুটিকাসন কি করে, ইনফ্লামেশন কমায়, হাইপার রিঅ্যাক্টিভিটি কমায়। ফলে কি হচ্ছে, দুইটা মিলিয়ে ব্রঙ্কিয়াল অ্যাজমার জন্য এটা খুব হেল্পফুল। সালমেটেরলের সাথে ফ্লুটিকাসন কম্বিনেশন করে দেওয়া হয়। এটা ভাইবাতে জিজ্ঞাসা করে, অনেক জিজ্ঞাসা করে এটা ভাইবাতে। হ্যাঁ, কমন কোশ্চেন। তারপর ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, মেটাবলিক ইফেক্ট। মেটাবলিক ইফেক্টের মধ্যে কার্বোহাইড্রেট মেটাবলিজম, এটা কি করে, আলটিমেটলি ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। স্টেরয়েড কি করে, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়, এটা অ্যান্টি ইনসুলিন অ্যাক্টিভিটি, তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে। তারপর হচ্ছে কি করে, প্রোটিনে কি করে, প্রোটিন ক্যাটাবলিক ইফেক্ট করে। প্রোটিনে ক্যাটাবলিক ইফেক্ট করে মানে প্রোটিন ব্রেকডাউন করে। অ্যামাইনো অ্যাসিড মোবিলাইজেশন ফ্রম দ্য পেরিফেরাল টিস্যু থেকে মোবিলাইজেশন করে। আলটিমেটলি প্রোটিন ব্রেকডাউন হলে কি হবে, তোমার অস্টিওপোরোসিস হবে, মানে অস্টিও সেল লস হয়ে যাবে বোনস থেকে। স্কিনের প্রোটিন লস হয়ে গেলে স্কিন থিনিং হবে, মাসেলের প্রোটিন লস হয়ে গেলে মাসেল ওয়াস্টিং হবে। ঠিক আছে, এভাবে প্রোটিন ব্রেকডাউন করে, প্রোটিন ক্যাটাবলিক ইফেক্ট। তারপরে হচ্ছে পারমিসিভ ইফেক্ট, ফ্যাটে কি করে, একটা হচ্ছে লাইপোলাইটিক ইফেক্ট। ফ্যাটে ইট পারমিট ক্যাটেকোলামাইন টু প্রডিউস লাইপোলাইটিক ইফেক্ট, এবং নিজেও লাইপোলাইটিক ইফেক্ট করে। তারপরে কি করে এরা, রিডিস্ট্রিবিউশন অফ দ্য ফ্যাট, তার মানে কি, ফ্যাট গুলাকে পেরিফেরি থেকে সেন্ট্রালে ডিপোজিট করে। করলে কি হবে, মুন ফেস, বাফালো হাম, তারপরে কি পেন্ডুলাস অ্যাবডোমেন, এরকম হবে, তাই না? তো দেখতে তাহলে কিরকম হবে তোমরা জানো, এটা কুশিং সিনড্রোমের সাইন। স্টেরয়েড দিলে বাইরে থেকে তার প্রোটিন ফ্যাট রিডিস্ট্রিবিউশন হয়। রিডিস্ট্রিবিউশন অফ ফ্যাট বলতে কি বুঝো, এখানে ইউজুয়ালি পেরিফেরি থেকে সেন্ট্রালি ফ্যাট অ্যাকুমুলেট হয়, এটাই হচ্ছে রিডিস্ট্রিবিউশন। তাহলে পেরিফেরি থেকে সেন্ট্রালি অ্যাকুমুলেট হলে কেমন হবে, মুন ফেস, পেন্ডুল, এই কথাগুলো শুনতে চায় টিচাররা, কিরকম হবে বলো ফেসটা? তাহলে বলতে হবে মুন ফেস, পেন্ডুলাস, বাফালো হাম্প মানে ঘাড়ের মধ্যে মেদ জমে, তারপর পেন্ডুলাস অ্যাবডোমেন। এই কথাগুলা মেটাবলিক ইফেক্ট বা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট যেটা বলো। সিভিএস এ কি হয়, ব্লাড প্রেশার বাড়তে পারে। ব্লাড প্রেশার কেন বাড়বে এটা আলাদা করে ভাইবাতে জিজ্ঞেস করে, যে ব্লাড প্রেশারের উপর কি ইফেক্ট স্টেরয়েডের, তোমরা বলবা যে ব্লাড প্রেশার বাড়তে পারে। কিভাবে বাড়তে পারে, অনেকভাবে বাড়তে পারে। একটা হচ্ছে পারমিসিভ ইফেক্টের কারণে, ইট পারমিট ক্যাটেকোলামাইন টু and angiotensin to
প্রডিউস ভেসোকনস্ট্রিকশন, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো সল্ট এন্ড ওয়াটার রিটেনশন করে, সেখান থেকেও তো আপনার ব্লাড প্রেশার বাড়তে পারে। তারপরে এরা কি করে, স্টেরয়েড হচ্ছে রিআপটেক 2 কে ব্লক করে, আমরা পড়ছিলাম রিআপটেক 2, নরঅ্যাড্রিনালিন রিআপটেক 2 কে যদি ব্লক করে নরঅ্যাড্রিনালিনের কনসেন্ট্রেশন বাড়ে সিনাপটিক ক্লেফটে, আলটিমেটলি নরঅ্যাড্রিনালিন বাড়ে, এভাবে ব্লাড প্রেশার বাড়তে পারে। এছাড়াও ডিরেক্টলি ক্রোনোট্রপিক এবং আইনোট্রপিক ইফেক্ট আছে কিছু। তারপরে সল্ট এন্ড ওয়াটার এই কথাটা ইলেকট্রোলাইট ব্যালেন্সে কি করে, এরা সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে, অনেক সময় সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করে। নেট ইফেক্ট কি হয়, হাইপারন্যাট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, মেটাবলিক অ্যালকালিসিস। নেট ইফেক্ট একটু মনে রেখো, হাইপারন্যাট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, মেটাবলিক অ্যালকালিসিস। সিএনএস এ কি করে, ফার্স্টে ইনসমনিয়া ইউফোরিয়া করে, পরে দিয়ে ডিপ্রেশন করে, ঠিক আছে। জিআইটি তে কি করে, এরা ফসফোলাইপেজ A2 কে ইনহিবিট করে, ফলে অ্যারাকিডনিক অ্যাসিড কম হয়, অ্যারাকিডনিক অ্যাসিড কম হলে প্রোস্টাগ্ল্যান্ডিনও কম হয়। আলটিমেটলি কি হয়, এই পেপটিক আলসার হতে পারে, অথবা এরা ডিরেক্টলি গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কম বাড়ায়। ক্যালসিয়াম মেটাবলিজম এরা হেল্প করে। ক্যালসিয়াম মেটাবলিজম কি হবে, ইনহিবিট ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম এবং রেনাল এক্সক্রিশন অফ ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা কমে যায়, ফলে অস্টিওপোরোটিক চেঞ্জ হয়। বোনসে কি ইফেক্ট হয়, একই কথা, বোনসের প্রোটিন ফর্মেশন কমে যায়, ক্যালসিয়াম কমে যায়, আলটিমেটলি প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন স্টিমুলেট হয়, সব মিলিয়ে তোমার বোনসে অস্টিওপোরোটিক চেঞ্জ হয়। ব্লাডে কি হয়, ব্লাডে তোমার পলিসাইথেমিয়া হয় কুশিং সিনড্রোমে, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, নর্মোসিটিক, নর্মোক্রমিক, এগুলো এত ইফেক্ট গুলো তো ধরে না। ইম্পর্টেন্ট ইফেক্ট হচ্ছে বোনস, সিএনএস, সিভিএস, এগুলো একটু জিজ্ঞাসা করে। হরমোনও তো ধরে না। অ্যান্টি ইনফ্ল্যামেটরি, ইমিউনোসাপ্রেসেন্ট ইফেক্ট, এগুলো একটু ইম্পর্টেন্ট। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট আছে কিনা, কেন অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট কোথায় কাজে লাগাই, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা, বিভিন্ন অ্যান্টি ইনফ্ল্যামেটরি কন্ডিশন ইন্ডিকেশন গুলো বলতে হবে তখন। ইমিউনোসাপ্রেসেন্ট ইফেক্ট, ইমিউনোসাপ্রেসেন্ট ইফেক্ট কি, ভালো না খারাপ, ফার্স্টে জিজ্ঞাসা করবে, তোমাদের ভালো না, কারণ ইমিউনোসাপ্রেসড করে, তাই না। ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট হলে কি হবে, ইনফেকশন আরো বেশি স্প্রেড করবে, কারণ যদি ইনফেকশন থাকে, ডায়াবেটিস মেলাইটাসের জন্য এটা হার্মফুল। তারপরে কি হবে, কিন্তু ইমিউনোসাপ্রেসেন্ট ইফেক্টটাকে আমরা ফার্মাকোলজিক্যালি ক্লিনিক্যালি কাজে লাগাই, কিরকম, যেমন ট্রান্সপ্ল্যান্ট রিজেকশন, ধরো কিডনি ট্রান্সপ্ল্যান্ট করলো বা ইয়ে করলো, তখন স্টেরয়েড দেওয়া হয়। স্টেরয়েড দিলে কি হবে, তাদের ওই যে রিভাস্কুলারাইজেশনটা হবে না, এবং রিজেক্ট যেটা করে ইমিউনোগ্লোবুলিন ফরমেশনটা হয় না, ফলে কি হবে, ট্রান্সপ্ল্যান্ট রিজেকশন এটা হেল্পফুল করে, মানে রিজেকশন তো দেয় না, ট্রান্সপ্ল্যান্টটাকে ঠিক রাখে। তারপর হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন রেজিস্ট্যান্স হলে আমরা স্টেরয়েড দেই, ইমিউনোজেনিক ইনসুলিন রেজিস্ট্যান্সে আমরা স্টেরয়েড দেই, কারণ অ্যান্টিবডি প্রোডাকশন হয়, ইমিউনোগ্লোবুলিন ই প্রোডাকশন হয়, এটাকে সাপ্রেস করার জন্য। মায়াস্থেনিয়া গ্রাভিসে আমরা স্টেরয়েড দেই। মায়াস্থেনিয়া গ্রাভিসেও অ্যান্টিবডি ফরমেশন হয় এগেইনস্ট দা, হ্যালো শোনা যাচ্ছে, জি ম্যাম শোনা যাচ্ছে। কার এগেইনস্টে তৈরি হয় মায়াস্থেনিয়া গ্রাভিসে অ্যান্টিবডি, অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের এগেইনস্ট, নেগেটিভ রিসেপ্টর নামটা কি, কোন রিসেপ্টর, মাস্কুলার নিকোটিনিক রিসেপ্টর। হ্যাঁ এনএম রিসেপ্টর এগেইনস্টে অ্যান্টিবডি যেটা তৈরি হয় সেটাকে সাপ্রেস করে হচ্ছে স্টেরয়েড। তাহলে মায়াস্থেনিয়া গ্রাভিসের ট্রিটমেন্টও দেখবা স্টেরয়েড আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স, ইমিউনোজেনিক ইনসুলিন রেজিস্ট্যান্স ট্রিটমেন্টে স্টেরয়েড আছে, ট্রান্সপ্ল্যান্ট গ্রাফট রিজেকশন সেখানেও আমার স্টেরয়েড দিতে হয়। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে গ্রাফট রিজেকশনে স্টেরয়েডের রোল কি নাকি, আচ্ছা এটা আমরা পরে দেখি। রিপ্লেসমেন্ট হবে ইন্ডিকেশন যদি আসে তোমার রিটেনে অথবা ভাইবাতে, তুমি 3 ভাবে বলতে হবে, একটা হচ্ছে কি রিপ্লেসমেন্ট থেরাপি, ডায়াগনস্টিক পারপাস এবং ফার্মাকোথেরাপি। রিপ্লেসমেন্ট থেরাপি মানে নাই আমি দিব, রিপ্লেস করব, যেমন অ্যাকিউট অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, এটা হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশন, যেহেতু অ্যাকিউট আছে ইমার্জেন্সি কন্ডিশন, তাহলে রিপ্লেস করতে হবে ইমিডিয়েট, তাহলে আমি ইনজেক্টেবল দিব। ইনজেক্টেবল আমি কোন ফর্মটা বেশি অ্যাভেলেবল আমার জন্য, হাইড্রোকর্টিসন, তাহলে হাইড্রোকর্টিসন 100 মিলিগ্রাম, দরকার নেই মিলিগ্রাম পড়ার, হাইড্রোকর্টিসন দিয়ে আমি দিতে পারি। তারপর হচ্ছে ক্রনিক অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, সেখানেও আমি হাইড্রোকর্টিসন বা প্রেডনিসোলন ওরাল দিতে পারি। তারপরে আসে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, হ্যাঁ এখানে কি হয়, হাইপারপ্লাসিয়া
কনজেনিটাল অ্যাডেনাল হাইপারপ্লাসিয়া, এখানে কি হবে বলো? এসিটিএইচ কম্পেনসেটরি ইনক্রিজ এসিটিএইচ, কারণ কি অ্যাডেনাল হাইপারপ্লাসিয়া হচ্ছে, তাহলে এসিটিএইচ কে স্টিমুলেট করবে, এসিটিএইচ লেভেল বাড়বে। হ্যাঁ, সেখানে আমার ওরাল হাইড্রোকর্টিসনটা লাগবে। তারপরে আসে কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোম যখন আমি পেশেন্ট, তখন আমার কখন কুশিং সিনড্রোমে তুমি স্টেরয়েড দিবা? কুশিং সিনড্রোমে দিব যখন আমি অপারেশন করব, ঠিক আছে? যেমন হাইপার অ্যাডেনোমা যদি থাকে, অপারেশন করব, হ্যাঁ। তারপরে কোনো টিউমার আছে, একটোপিক সিক্রেশন টিউমার, অপারেশন করতে যাচ্ছি, তখন হঠাৎ করে সাপ্রেশন যদি হয়, মানে হঠাৎ করে তোমার নাই হয়ে গেল, অপারেশন করলে কি হবে? হঠাৎ করে জিনিসটা সাপ্রেসড হবে। ওইটা যেন হঠাৎ করে না হয়, সাডেনলি না হয়, আমরা একটা রিপ্লেসমেন্ট থেরাপি দিয়ে রাখতে হবে। ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট, এটা হচ্ছে গিয়ে ডায়াগনস্টিক পারপাস অফ কুশিং সিনড্রোম। এখানে আমরা কি দেই? লো ডোজ ডেক্সামেথাসোন দেই টু ডায়াগনোস ইট ইজ কুশিং সিনড্রোম অর নট। তাহলে কুশিং সিনড্রোম যদি হয়, কুশিং সিনড্রোমে কি হয় বলো? মইনুল বলো তো, কুশিং সিনড্রোমে কি হবে? মইনুল আসো আজকে? জয়িতা বলো, যে কোনো একটা জয়িতা বলো, কোন জয়িতা আসো? ম্যাম জয়িতা জয়িতাই বিশ্বাস বলো, জয়িতা ম্যাম বিশ্বাস। ম্যাম What is Cushing syndrome? sir excessive release of glucocorticoids high due to adrenal hyperplasia. তাহলে এক্সেসিভ প্রেজেন্স অফ Glucocorticoids. গ্লুকোকর্টিকয়েড। এখন দিলে কি হবে? আমার কুশিং সিনড্রোমে আমি ডেক্সামেথাসোন দিলাম, দিলে কি হবে? তুমি নরমালি কুশিং সিনড্রোম নাই, ধরো একটা পেশেন্টকে তুমি ডেক্সামেথাসোন দাও, তাহলে তোমার কি হবে? বাইরে থেকে ড্রাগ দিলা, তাহলে তোমার অ্যাড্রেনাল মানে সাপ্রেশন হয়ে যাবে, হবে। হলে কি হবে? নরমাল ইন্ডিভিজুয়ালের কমে যাবে, গ্লুকোকর্টিকয়েডস গুলো কমে যাবে। হ্যাঁ, কিন্তু কুশিং সিনড্রোম যদি থাকে তাহলে কি হবে? তার গ্লুকোকর্টিকয়েডস অ্যামাউন্টটা মানে কমবে না, যতটা কমার কথা কমবে না, কমছে না, তাই না? তার তো আছেই। জি ম্যাম। তাহলে এই কথাটা এখানে বলছে, দেখো নরমাল ইন্ডিভিজুয়ালে মর্নিং কর্টিসল কনসেন্ট্রেশন তুমি ডেক্সামেথাসোন দিলে রাত্রেবেলা 11টায়, সকালবেলা মাপলে দেখলা যে নরমালের লেস দেন 3 কমে 3-এর নিচে কমে গেল, কিন্তু যাদের কুশিং সিনড্রোম আছে তাদের এতটা কমবে না, তাদের ইউজুয়ালি গ্রেটার দেন 5, ঠিক আছে? তাহলে দেখো, যদি সাপ্রেশন হয় কমে যায়, ওকে, নো কুশিং সিনড্রোম। যদি সাপ্রেশন না হয়, তাহলে কি কুশিং সিনড্রোম আছে। সাপ্রেশন হচ্ছে না, কারণ কি অলরেডি আমার স্টেরয়েড বডিতে বেশি আছে, সাপ্রেশন হচ্ছে না। আমি বাইরে থেকেও দিলাম, অতটা সাপ্রেশন হবে না, কারণ অলরেডি কর্টিসল আছে আমার বডিতে। নো সাপ্রেশন, কুশিং সিনড্রোম। এখন নো সাপ্রেশন, আবার লো ডোজ ডেক্সামেথাসোন দিলাম, যদি দেখি যে কর্টিসলও বাড়লো, এসিটিএইচ কমলো, তার মানে কি কর্টিসল আছে কিন্তু এসিটিএইচ সাপ্রেশন হলো। টিউমারটা কোথায়? কর্টিসলটা কোত্থেকে বেরোচ্ছে? অ্যাডেনাল কর্টেক্স থেকে। আবার তোমার কর্টিসলও বাড়লো, এসিটিএইচও বাড়লো, তার মানে কি এটা এসিটিএইচ ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম, ঠিক আছে? এসিটিএইচ ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম। তাহলে এসিটিএইচ ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম গুলো কি হবে? হাই ডোজ দিতে হবে। তখন আমার হাই ডোজ দিয়ে দেখবো যে এসিটিএইচ কমতেছে, হাই ডোজ দিলে কর্টিসলও কমতেছে, এটা পিটুইটারি টিউমার। আবার তোমার যদি এসিটিএইচও বাড়ে, কর্টিসলও বাড়ে, একটোপিক, কারণ একটোপিক হচ্ছে অন্য জায়গা থেকে আসতেছে এসিটিএইচ, তাহলে এসিটিএইচও বাড়বে, কর্টিসলও বাড়বে। আর আমি যদি হাই ডোজ দেই, সাপ্রেশন হবেই, তাহলে আমার এসিটিএইচ কমবেই, এসিটিএইচ কমতেছে। তাহলে পিটুইটারি টিউমারের ক্ষেত্রে আমার এসিটিএইচ আমি কমাই দিচ্ছি হাই ডোজ দিয়ে, কিন্তু পিটুইটারি হাই ডোজ দিয়ে কমবে না কোন জায়গাটায়? যদি একটোপিক সিক্রেশন হয় এসিটিএইচ এর, অন্য জায়গা থেকে সিক্রেশন হচ্ছে, আমি পিটুইটারি তো আমি করতে পারতেছি, এসিটিএইচ তাহলে বাড়তেছে, ঠিক আছে? এই ব্যাখ্যাটা একটু বুঝে নিবা, বুঝছো? কনফিউশন আছে? লো ডোজ দিলাম, লো ডোজ দিলে কি হবে?
আমি কর্টিসল মেজার করলাম সকালবেলা, কুশিং সিনড্রোম নাই, নর্মাল ইন্ডিভিজুয়ালের কি হবে? হাইপোথ্যালামিক পিটুইটারি সাপ্রেশন হবে নর্মাল ইন্ডিভিজুয়াল। ওকে, সাপ্রেশন হচ্ছে না, তার মানে কি কুশিং সিনড্রোম। সাপ্রেশন হচ্ছে না, এখন আমি লো ডোজ আবার ডেক্সামেথাসোন দেই, দেখলাম যে ওই ঘটনায় সাপ্রেশন হচ্ছে না, কর্টিসলও বাড়তেছে বাট এসিটিএইচ কমতেছে। লো ডোজ ডেক্সামেথাসোন দিলে সাপ্রেশন হচ্ছে না, কর্টিসল লেভেল, কর্টিসল বেশি আছে কিন্তু এসিটিএইচ কমে গেল, তার মানে কি আমার পিটুইটারিতে কোনো সমস্যা নাই, আমার সমস্যা কোথায়? অ্যাডেনাল কর্টেক্স। এখন আমি দেখলাম যে আমার কর্টিসল বেড়ে আছে কারণ কুশিং সিনড্রোম, এদিকে এসিটিএইচও বেড়ে আছে, তার মানে আমার এসিটিএইচ এর সমস্যা আছে। তাহলে এটা কি হবে? এসিটিএইচ ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম। ঠিক আছে, জি ম্যাম। এসিটিএইচ ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম যখন আমি পেয়ে গেলাম তখন আমি হাই ডোজে চলে গেলাম, হাই ডোজ ডেক্সামেথাসোন দিব, তখন আমার সাপ্রেশন হওয়াই লাগবে। এখন আমি পিটুইটারি টিউমার দেই, পিটুইটারি টিউমার যদি হয় সেই এসিটিএইচ সাপ্রেস হবে কারণ আমি হাই ডোজ দিছি। কিন্তু যদি একটোপিক টিউমার হয় হাই ডোজেও এটা সাপ্রেস হবে না কারণ পিটুইটারিতে কোনো ইফেক্ট ফেলবে না, পিটুইটারিতে কোনো ইফেক্ট ফেলবে না, একটোপিক ভাবে এটা এসিটিএইচটা আসতেছে, তাহলে পিটুইটারির সাথে কোনো রিলেশন নাই। পিটুইটারি যদি হইতো তাহলে এসিটিএইচ কমতো, এসিটিএইচ কমতেছে না, এসিটিএইচ বেশি আছে, তার মানে কি এটা একটোপিক জায়গা থেকে এসিটিএইচটা আসতেছে। আমি হাই ডোজ দেওয়ার পরেও সাপ্রেশন হচ্ছে না, তার মানে এটা পিটুইটারির সমস্যা না, এটা অন্য জায়গায় সমস্যা। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। কোন 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 করে না, এটা সবাইকে ধরে না, একটু ভালো যারা পারে ওদেরকে ধরবে। দেখো ফার্স্টে লো ডোজ দিব, এই জিনিসটা কিন্তু একটু বুঝো, সাপ্রেশন হইলো ওকে, সাপ্রেশন হইলো না কুশিং সিনড্রোম। আবার দেখলাম যেটা সাপ্রেশন হইলো না, কর্টিসল বেশি আছে কুশিং সিনড্রোম, এখন আমি এসিটিএইচ মেজার করি, এসিটিএইচ দেখলাম যে কম, তার মানে কি এসিটিএইচ আমি কমায় ফেলছি, তার মানে পিটুইটারিতে আমার পিটুইটারি সাপ্রেশন হয়েছে ঠিকই, ঠিক আছে, এসিটিএইচও কমছে, এসিটিএইচ কমছে মানে কি পিটুইটারিতে সাপ্রেশন হয়েছে, কিন্তু কর্টিসল লেভেল বেশি। কোত্থেকে কর্টিসল আসলো? পিটুইটারি থেকে না, এটা সরাসরি অ্যাডেনাল কর্টেক্সের টিউমার। এখন তোমার সাপ্রেশন হচ্ছে না, মানে সাপ্রেশন তো কর্টিসল হচ্ছে না লো ডোজ দিলে, কিন্তু এসিটিএইচও বেশি, এসিটিএইচও সাপ্রেশন হচ্ছে না, মানে তার পিটুইটারিও সাপ্রেশন হচ্ছে না, তাহলে কি এটা এসিটিএইচ ডিপেন্ডেন্ট, মানে এসিটিএইচও বেশি মানে এসিটিএইচ ডিপেন্ডেন্ট। এখন আমি হাই ডোজ দিব, হাই ডোজ দিয়ে আমি এখন সাপ্রেস করার চেষ্টা করব, পিটুইটারি অবশ্যই সাপ্রেস হবে, যদি পিটুইটারি টিউমার হয় সাপ্রেস হয়ে যাবে, আর যদি তাও না হয়, হাই ডোজ দেওয়ার পরেও না হয়, তার মানে এই টিউমারটা অন্য জায়গা থেকে আসছে, একটোপিক। ডেভিডসনে আছে, হয়তো তো ছক করে নাই, তোমার ডেভিডসন থেকেও দেখে এই চারটা দেখে একসাথে মিলাই পড়ো। তারপর আসলে তোমার লাং ম্যাচুরেশনে এটা জিজ্ঞাসা করে, ভাইবাতে খুব জিজ্ঞাসা করে কিন্তু, যে লাং ম্যাচুরেশনে মাদের কখন দিবা, প্রেগনেন্সিতে স্টেরয়েড দিবা, কেন দিবা, কাদেরকে দিবা? মাদেরকে দিব কখন দিব? 7 মাসে, যখন দেখবো যে বাচ্চা 7 মাসে ডেলিভারি হয়ে যাবে সেক্ষেত্রে আমি দিব ফর লাং ম্যাচুরেশন, অথবা আমি ইলেকটিভ সিজার করতেছি, একটু আগে আগে বের করে ফেলতেছি, সেক্ষেত্রেও আমরা কিন্তু স্টেরয়েড দিই ফর লাং ম্যাচুরেশন, সারফেক্টেন্ট বাড়ায়, ঠিক আছে, সারফেক্টেন্ট লেভেল বাড়ায়, লাং ম্যাচুরেশন করে। তাহলে কোনটা দিব? বিটামিথাসন। হোয়াই বিটামিথাসন, হোয়াই নট আদার্স? কারণ ম্যাটার্নাল প্রোটিন বাইন্ডিং এবং প্লাসেন্টাল মেটাবলিজম অফ দিস কর্টিকোস্টেরয়েড ইজ লেস দেন দ্য আদার কর্টিসল, এবং মোর ট্রান্সফার অফ দিস বিটামিথাসন ইনটু দ্য ফিটাস। ম্যাটার্নাল প্রোটিন বাইন্ডিংটা কম, প্লাসেন্টাল মেটাবলিজমটা কম, সো মোর স্টেরয়েড এন্টার ইনটু দ্য ফিটাস এবং মোর রেসপন্স হবে, সারফেক্টেন্ট গ্রো করবে, বাচ্চার লাং ম্যাচুরেশন হবে, এটা জিজ্ঞাসা করে ভাইবাতে। তারপর হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট রিজেকশনে রোল কি, এটা আগে খুব জিজ্ঞাসা করতো, এখন একটু কম জিজ্ঞাসা করে, যে ট্রান্সপ্ল্যান্টেশন অ্যাবিলিটি টু রিডিউস দ্য অ্যান্টিজেন এক্সপ্রেশন ফ্রম দ্য গ্রাফটেড টিস্যু। গ্রাফটেড টিস্যু, তাহলে অ্যান্টিজেন এক্সপ্রেশন, অ্যান্টিজেন আমি একটা বাইরের জিনিস, অ্যান্টিজেন আমি একটা অ্যান্টিজেন, এই এক্সপ্রেশনটাকে রিডিউস করে কে? স্টেরয়েড। তারপরে
রিভাস্কুলারাইজেশন হবে, নতুন একটা জিনিস টিস্যু আসলে যার আশেপাশে রিভাস্কুলারাইজেশন হয় সেটাকে রিলে করে স্টেরয়েড। তারপরে তোমার সাইটোটক্সিক টি লিম্ফোসাইট যেটা সেটাকে সেন্সিটাইজ করতে ইন্টারফেয়ার করে এবং অ্যান্টিবডি ফর্মিং সেলটাকে তৈরি করতে ইন্টারফেয়ার করে। তাহলে এই 4টা পয়েন্ট, এটা ক্যাটজাঙে আছে, এই 4টা পয়েন্ট এক লাইনে আছে, এটাকে পয়েন্ট আউট করে নিলাম আমি। 4টা পয়েন্টে তুমি রিটেনে বা ভাইভাতে অ্যান্সার করবা। তাহলে ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট আমরা কোথায় ইউটিলাইজ করি? এটা আমরা অলরেডি বলছি, ট্রান্সপ্লান্টেশন, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং মায়াস্থেনিয়া গ্র্যাভিস। এছাড়াও তোমার ওই যে অ্যালার্জিক রিঅ্যাকশন, কোলাজেন ভাস্কুলার ডিজিজ, বিভিন্ন ইনফ্লামেটরি কন্ডিশন, ফার্মাকোথেরাপি, ইনফ্লামেটরি কন্ডিশন, আই ডিজিজ, স্কোয়ারাইটিস, ইউভিরাইটিস, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ট্রপিক্যাল স্প্রু, হেমাটোলজিক্যাল ডিজিজ, সিস্টেমিক ইনফ্লামেশন, ইনফ্লামেটরি কন্ডিশন ইন দ্য বোনস, হ্যাঁ, অনেক সময় সেরিব্রাল ইডিমা এই ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। এই বিভিন্ন রকম ইনফ্লামেটরি কন্ডিশন গুলোতে আমরা দেই, এটা তোমরা নিজেরা দেখে নিও ফার্মাকোথেরাপিটা। তাহলে রিপ্লেসমেন্ট থেরাপি, ডায়াগনস্টিক পারপাস আর হচ্ছে ফার্মাকোথেরাপি, এই তিনটাতে আমাদের ইন্ডিকেশন। অ্যাডভার্স ইফেক্ট অফ স্টেরয়েড, অ্যাডভার্স ইফেক্ট কি? আয়াট্রোজেনিক কুশিং সিনড্রোম, বাইরে থেকে স্টেরয়েড দিচ্ছি, কুশিং সিনড্রোম হচ্ছে আয়াট্রোজেনিক। উইথড্রল সিনড্রোম, হঠাৎ করে সাডেন উইথড্র করলে সাপ্রেশন অফ হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল এক্সিস, অ্যানোরেক্সিয়া, নরসিয়া, ভমিটিং, উইথড্রল ইফেক্ট হবে, ফ্লেয়ার অফ আন্ডারলাইং ডিজিজ হবে। তারপরে তোমার লং টার্ম ইফেক্ট কি? হাইপারটেনশন হবে, ফ্লুইড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হাইপারন্যাট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া, মেটাবলিক অ্যালকালিসিস, ফ্লুইড রিটেনশন হবে, হাইপোক্যালেমিক অ্যালকালিসিস বললাম অলরেডি। পেপটিক আলসার ডিজিজ অ্যাগ্রাভেট করবে স্টেরয়েড দিলে। কিভাবে করবে? দুইভাবে করবে, একটা হচ্ছে ফসফোলাইপেজ A2 কে ইনহিবিট করবে। আচ্ছা, এটা আমি পরে বলতেছি, এটা মনে হয় আসতে পরে। পেপটিক আলসার ডিজিজ কিভাবে অ্যাগ্রাভেট করে? দুইভাবে করে, দুইভাবেই শুনতে চায় টিচাররা। একটা হচ্ছে ফসফোলাইপেজ A2 কে ইনহিবিট করে, ফলে অ্যারাকিডনিক অ্যাসিড কম তৈরি হয়। অ্যারাকিডনিক অ্যাসিড কম তৈরি হলে অ্যারাকিডনিক প্রোস্টাগ্ল্যান্ডিনও কম তৈরি হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে সাইটোপ্রোটেক্টিভ রোল প্লে করে জিআইটি তে। তাহলে নো সাইটোপ্রোটেকশন বিকজ অফ লেস প্রোস্টাগ্ল্যান্ডিন, ফলে তোমার এই অ্যাসিড দিয়ে যে আলসারটা হয় ওইটা অ্যাগ্রাভেট করে, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট, ইমিউন সাপ্রেস করে। ইমিউন সাপ্রেস করলে কি হবে? হেলিকোব্যাক্টার পাইলোরি, পেপটিক আলসারে আছো তোমরা? জি ম্যাম। হ্যাঁ, হেলিকোব্যাক্টার পাইলোরি কি হবে? হেলিকোব্যাক্টার পাইলোরিতে যাদের পেপটিক আলসার হয়, সেই হেলিকোব্যাক্টার পাইলোরি কি করবে? বাড়বে না কমবে? ইমিউনোসাপ্রেসিভ হলে বেড়ে যাবে। বেড়ে যাবে। তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনডিউসড পেপটিক আলসার ডিজিজ। একটা হচ্ছে আলসার ইনডিউসড পেপটিক আলসার ডিজিজ, আর হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনডিউসড পেপটিক আলসার, দুইটাই বেড়ে যায়। তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে যদি হয়, হেলিকোব্যাক্টার পাইলোরিকে আমার ইরাডিকেশন করতে হবে। আর যদি আলসার দিয়ে হয়, সেক্ষেত্রে আমি দুইটাই ট্রিটমেন্ট একসাথে করবো। আমি তো জানবো না হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে হচ্ছে না ইয়ে দিয়ে হচ্ছে। তারপরে আসলে তোমার ক্যাটারেক্ট হয়, অস্টিওপোরোসিস কেন হয় অলরেডি বলছি, দুইটা কারণে হয় অস্টিওপোরোসিস। একটা হচ্ছে প্রোটিন ফরমেশনটা কমে যায় বোনসে, আর হচ্ছে ক্যালসিয়াম মেটাবলিজমের সমস্যা, ইমিউনিটি কমে যায়। তারপর ইউফোরিয়া হবে ইনিশিয়ালি, এবং আস্তে আস্তে অনেকদিন ইউজ করলে ডিপ্রেশন, গ্রোথ অ্যারেস্ট, মায়োপ্যাথি, এগুলো তো বলা হলো। মেটাবলিক অ্যাডভার্স ইফেক্ট বর্ণনা করো, এরকম রিটেনে আসে বা ভাইবাতে জিজ্ঞেস করে। মেটাবলিক অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে তোমার ডায়াবেটিস মেলাইটাস হবে। প্রোটিনে কি হবে? অস্টিওপোরোটিক চেঞ্জ হবে, বোনস নেক্রোসিস হবে, মাসেল ওয়াস্টিং হবে, থিনিং অফ স্কিন, স্ট্রায়া, ব্রুইজিং, ডিলে উন্ড হিলিং, তারপরে গ্রোথ রিটার্ডেশন, তারপরে তো এগুলো হচ্ছে। ফ্যাটে কি হবে? মুন ফেস, এই যেগুলো যেগুলো বললাম, সেন্ট্রাল অবেসিটি, পেন্ডুলাস অ্যাবডোমেন, বাফালো নেক, ইনক্রিজ অ্যাপেটাইট, এগুলো তোমরা অলরেডি পড়ছো। এগুলো সব মেটাবলিক ইফেক্টের কারণে হয়। কন্ট্রা ইন্ডিকেশন কাদেরকে দিবা না? ডায়াবেটিস, কারণ ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়, এটা সিএনএস এর উপর ইফেক্ট আছে। মেন্টাল ডিসঅর্ডারে দিব না। পেপটিক আলসার অ্যাগ্রাভেট করবে, দিব না। অনেক সময় এপিলিপসি বাড়ায়, কেন এটা অবশ্য জানি না। টিউবারকুলোসিস, ইনফেকশন কন্ডিশন, সিভিয়ার ইনফেক্টিভ কন্ডিশনে আমরা স্টেরয়েড দিব না। ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট। হাইপারটেনশন যাদের আছে তাদের কশাসলি দিতে হবে। হার্ট ফেলিওর যাদের আছে তাদের কশাসলি দিতে হবে। তাহলে ডায়েটরি রেস্ট্রিকশন অফ স্টেরয়েড, ডায়েটরি রেস্ট্রিকশন কি দিবা? তাহলে প্রোটিন রিচ ডায়েট দিব, কারণ প্রোটিন ক্যাটাবলিক ইফেক্ট। কার্বোহাইড্রেট বেশি, কারণ হাইপারগ্লাইসেমিয়া করে, তাহলে আমি কার্বোহাইড্রেট কম খাইতে বলবো। ভাত কম খাবে, প্রোটিন বেশি খাবে, হাইপোক্যালেমিয়া হয়।
সো পটাশিয়াম বেশি খাবে। সল্ট ওয়াটার রিটেনশন হয়, যদি যেগুলা সল্ট ওয়াটার রিটেনশন করে সেক্ষেত্রে আমি সল্ট পাতে লবণ নিবে না এই কথাটা বলে দিতে হবে। তাহলে দিস আর দ্য ডায়েটরি রেস্ট্রিকশন, এটা রিটেনেও আসে, ভাইবাতেও জিজ্ঞাসা করে। পেপটিক আলসার ডিজিজ কিভাবে অ্যাগ্রাভেট হয় এটা অলরেডি তোমাদের বলছি, ঠিক আছে। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে স্টেরয়েডের রোল, এটা পুরোপুরি রিটেনের জন্য, এটা তোমরা নিজেরা পড়ে নিবা একদম সোজা। ইনহেল স্টেরয়েডের নাম বলো, ভাইবাতে জিজ্ঞাসা করে কতগুলো ইনহেল স্টেরয়েডের নাম, ফ্লুটিকাসন, বেক্লোমেথাসন, বুডেসোনাইড, ফ্লুনেসোনাইড, মোমেটাসন এবং ট্রায়ামসিনোলন। ইনহেল স্টেরয়েড দিলে কি কি অ্যাডভার্স ইফেক্ট হয়? ইনহেল স্টেরয়েড ইমিউনোসাপ্রেস করে, ফলে ওরোফেরিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস হয়, হর্সনেস অফ ভয়েস হয় এবং লং টার্ম কিছু সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট হয়, তোমরা অলরেডি জানো এগুলো, অস্টিওপোরোসিস, ক্যাটারাক্ট, গ্রোথ রিটার্ডেশন এক্সেট্রা এক্সেট্রা। অরোফেরেঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস কিভাবে প্রিভেন্ট করা যায়? ইনহেল স্টেরয়েড দেওয়ার পর পেশেন্টকে কি অ্যাডভাইস দিবা? একই কথা, কি করতে হবে? গার্গলিং করতে হবে, গার্গলিং করতে হবে প্রত্যেকবার ইনহেল স্টেরয়েড নেওয়ার পর পেশেন্টকে মাউথ ওয়াশ বা গার্গলিং করতে হবে, যাতে মুখের মধ্যে স্টেরয়েড লেগে না থাকে, এটা ওয়াশ আউট হয়ে যায়। তারপর হচ্ছে কি কি হিস্ট্রি নিবা একটা পেশেন্টকে স্টেরয়েড দিবা? হাইপারটেনশন আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, পেপটিক আলসার ডিজিজ আছে কিনা, তার ক্যালসিয়াম লেভেলের সমস্যা আছে কিনা, সিরাম ক্যালসিয়াম লেভেল ঠিক আছে কিনা, তারপর তার পটাশিয়াম লেভেল ঠিক আছে কিনা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা, অনেক রকম হিস্ট্রি নেওয়া লাগে এগুলা ভাইবার জন্য বা রিটেনের জন্য, তোমাদের রিটেনেও আসে। হাইপোক্যালেমিয়া করে কোন কোন ড্রাগ? এটা কিসের জন্য? অস্পিতা আসে, স্টেরয়েড করে, ইনসুলিন করে, হাইপোক্যালেমিয়া। তারপর ডায়াবেটিস গুলা করে, ফ্লুসেমাইড, থায়াজাইড। তারপর সালবুটামল, বিটা 2 অ্যাগনিস্ট, সালবুটামল করে হাইপোক্যালেমিয়া। পটাশিয়ামকে সেলের ভিতর ঢুকায়, পটাশিয়ামকে সেলের ভিতর ঢুকাবে। তাহলে এই হচ্ছে আমাদের স্টেরয়েড। কিছু জিজ্ঞাসা আছে? আসো তোমরা? জি ম্যাম। হুম, জি জি ম্যাম আছি। আইটেম হচ্ছে স্টেরয়েডের। না ম্যাম হয়নি কোনো। এখন কি আইটেম চলতেছে? ম্যাম এখন সিভিএস। সিভিএস, আচ্ছা ঠিক আছে, দাও তাইলে। আর কবে খুলবে কিছু শুনছো তোমরা? অক্টোবর থেকে আসবা নাকি নাকি সেপ্টেম্বর থেকে আসবা কলেজে? জানো? না ম্যাম। সবার শিকড় গজায় গেছে তো, শিকড় উপড়া তুলতে অনেকদিন লাগবে না? অনেক শিকড় গজায় গেছে ঘরের মধ্যে, কলেজে আসা এখন খুব কঠিন হবে। জি ম্যাম। আমি তো নিজেই বুঝি, আমার স্কুলে আমার মেয়ে আছে যে এখন স্কুলে পাঠাবো কেমন এটাই টেনশন লাগতেছে। সকালে ঘুম থেকে উঠে স্কুলের দৌড়াদৌড়ি, তোমাদেরও সকালে ঘুম থেকে উঠে কলেজের দৌড়াদৌড়ি, এগুলা অনেক মানে অ্যাডজাস্ট করতে আরো সময় লেগে যাবে। আসো বললেই সবাই মিলে একসাথে চলে আসতে পারবে না, তোমাদের সবারই এই জড়তাটা কাটায় উঠে আসতেও সময় লাগবে। দেখা যাক কবে খুলে। ঠিক আছে, বেশিরভাগই তো ঘুমায় থাকো, আমি তো নাম ডাকতে পারি না, নাম ডাকলে 10-12 জন প্রেজেন্ট থাকবা, সব ঘুমায় থাকবা আমি জানি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে ম্যাম।